যাক বাবা, অবশেষে পরিবারের পছন্দেই বিয়েটা করেই ফেললাম। আজ আমার বাসর রাত। বুটু আমি এখনো দেখিনি, দেখার দরকারও নেই। আমি বাসর ঘরে ঢুকেই লুঙ্গি পরে হাত পা চারদিকে ছড়িয়ে দিয়ে বেডে শুয়ে পড়লাম। বু দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই মেয়ে, আমার হেডফোনটা এদিকে একটু দেন তো গু। আর রুমের বাতিটা অফ করেন। হেডফোন হাতে নিয়ে বললাম, চার্জারটা এদিকে দেন গু। মোবাইল চার্জে লাগিয়ে আমি হেডফোন দিয়ে মনের সুখে গান শুনতেছি আর ফেসবুকিং করছি। মেয়েটা দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর আমার পায়ে সালাম করল। আমি চমকে উঠে বললাম, এই মেয়ে, এই সালাম করবা ভালো কথা, আপনি আমার পা স্পর্শ করলা কেন? দেখেন আমি কি এই মেয়ে কি না, আমার নাম নাদিয়া ঘি। তাই নাম ধরেই ডাকবেন। আপনার নাম দিয়ে আমার কোনো কাম নেই। আমাকে কখনো স্পর্শ করবে না বলে দিচ্ছি। আমি কি খুব গরম যে স্পর্শ করলেই আপনার গা জ্বলে যাবে? আরে আপনি তো আচ্ছা বিয়াদাব মেয়ে, আপনার সাহস তো কম না, এত প্যাচাল পারবেন না আমার সাথে। ঠিক আছে, কিন্তু আমি তো আপনার পাশের বালিশটায় শুতে পারি নাকি? অবশ্যই না, ফ্লোরে ঘুমাবেন। ওকে, সমস্যা নেই। আমি গান শুনছি, রাত ঘনিয়ে আসছে। হঠাৎ ফ্লোরে খেয়াল করে দেখলাম মেয়েটা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। মোবাইলের ডিসপ্লের হালকা আলো ওর মুখে গিয়ে পড়ছে। এতক্ষণে আমার খেয়াল হলো, আম্মুর কথাটাই ঠিক, মেয়েটা আসলেই খুব সুন্দরী। মা আরও বলেছিল জেনারেল লাইনে লেখাপড়া করলেও নাকি মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সঠিকভাবে পর্দা করে। সে যাই হোক, তাতে আমার কি, আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি, কেন জানি আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীরটা যেন কে চেপে ধরেছে। ওমা, কি সাহস মেয়েটার, আমার বুকের উপর ঘুমিয়ে আছে। হঠাৎ খেয়াল করে দেখলাম আমার পরনে লুঙ্গিটা ও আর নেই। কি সর্বনাশ রে বাবা, কে আমার এই সর্বনাশ করল? এই মেয়ে, এই উঠেন বলছি, উঠেন। চোখ কচলাতে কচলাতে বলল, কি হয়েছে? সাত সকালে চেঁচামেচি করছেন কেন? আরে চেঁচামেচি কি আর সাদে করছি, আমার লুঙ্গি কই? মুচকি হাসি দিয়ে ও বাথরুমে চলে গেল গোসল করতে। আমি অবাক, ঘুম থেকে উঠেই মেয়েটা গোসল করতে গেল কেন? আমি তো কিছু টের পেলাম না। লুঙ্গিটা খাটের নিচে পড়ে আছে। ঘটনা কি? এসব ভাবতে ভাবতে মেজাজটা খুব গরম হয়ে আসছে। আব্বু আম্মুর কথায় বিয়ে করাটাই ভুল হয়েছে। আমার ডিসিশনই ঠিক ছিল। তিশাকে যখন আব্বু আম্মু মেনে নেয়নি, তখন থেকে রাগে ক্ষোভে দুঃখে কষ্টে গভীর রাতে তিশাকে কাছে না পাওয়ার যন্ত্রণায় ধীরে ধীরে আমি একজন পাথর মানুষে পরিণত হয়েছিলাম। মাথায় একটা জিনিস খুব অশ্লীলভাবেই ঢুকিয়ে নিয়েছিলাম, বিয়েশাদি আর করবই না। তিশা ছিল বড়লোকের মেয়ে, এখানেই আম্মুর যতসব সমস্যা। আম্মুর একটাই কথা, আমার একটা মাত্র ছেলে, ছেলেটাকে আমাদের থেকে কোনো বড়লোকের মেয়ের সাথে বিয়ে দিব না গে। আম্মুর কথাবার্তার ধরনে মনে হতো, বড়লোকের মেয়েরা বরপিটায়, অথবা বড়লোকের মেয়েরা মাদকের মতো ধীরে ধীরে উনার একমাত্র ছেলেকে শেষ করে ফেলবে। এদিকে প্রেম আর লাভ ম্যারেজ নিয়ে ছিল আব্বুর যতসব সমস্যা। বাবা মাঝে মধ্যে কোরআন থেকে বলতেন, বিবাহ পূর্ব প্রেম হারাম। স্বাধীনভাবে লালসা পূরণ কিংবা গোপনে লুকিয়ে প্রেমলীলা করবে না। সূরা আল মাইদা 5, এরপর সূরা নূর এর 309 আয়াতে পুরুষদের চোখ নিচু রাখতে এবং লজ্জাস্থান হিফাজত করতে বলা হয়েছে। 3:1 আয়াতে নারীদেরও একই কথা বলা হয়েছে, পর্দা করার কথা বলা হয়েছে, আর নারীরা কাদের সাথে সাক্ষাৎ করতে পারবে তাদের একটা তালিকা দেওয়া হয়েছে। তাই বাবা সব সময় আমাকে শাসন করতেন। তবে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন সিনেমা দেখে সবেমাত্র চোখ মারা শিখেছি। স্কুলে যেয়ে সহপাঠী তোমাকে বারবার চোখ মারছিলাম, তোমা সেদিন বাড়িতে এসে আব্বুর কাছে দিয়ে দিল বিচার। সেদিন রাত্রে ধপায় ধপায় আব্বুর হাতে মায়ের খেলাম, সে কি যন্ত্রণা। পাছা ফ্যানের দিকে দিয়ে উল্টো হয়ে ঘুমোতে হয়েছে রাত্রে। পিটান খেয়ে আর তোমার পিছনে লাগিনি প্রায় 2 বছর। ক্লাস 9-এ যখন উঠলাম তখন আবার তোমাকে চিঠি দিলাম। সেদিন কে জানি বিচার দিয়ে দিল হেড স্যারের কাছে। হাতে নাতে চিঠি ধরা পড়ায় হেড স্যার আব্বুকে ফোন দিয়ে স্কুলে নিলেন। আব্বু আমাকে বাসায় এনে স্যান্ডেল দিয়ে পাছায় 2 পিটান দিলেন। সেদিন টেবিল ফ্যানের সামনে পাছা রেখে জ্বালান্ত্রণাকে সামাল দিতে হয়েছিল। এসব মনে হলে শরীর এখনো ভয়ে ঘেমে যায়। ধীরে ধীরে বড় হলাম, প্রেম করলাম তিশার সাথে, বিয়ের বয়স হয়েছে, ভয়ডর ভেঙে তিশার কথা জানালাম আব্বু আম্মুকে, কিন্তু তারা কিছুতেই তিশাকে মেনে নেয়নি। সব ঠিক থাকলে ও আব্বু লাভ ম্যারেজে রাজি নয়, সব ঠিক থাকলে ও বড়লোকের মেয়ে আম্মুর পছন্দ নয়। আব্বু আম্মুর খামখেয়ালে যখন আমি আমার ভালোবাসা তিশাকে প্রায় হারিয়ে ফেলতে বসলাম, তখন পালিয়ে বিয়ে ছাড়া কোনো উপায় ছিল না। তিশাকে বললাম, চলো আমরা পালিয়ে বিয়ে করি। এদিকে আবার তিশা কল্পনাই করতে পারে না পালিয়ে বিয়ে করবে। তিশার ডিসিশন ফাইনাল। ওর মা বাবাকে কাঁদিয়ে সে বিয়ে করবে না, মা বাবার ইজ্জতের 12টা বাজিয়ে ও সুখে থাকবে না।
যদি আমার পরিবারকে রাজি করতে পারি তাহলে তিশাকে পাব। তিশাকে আমি পাইনি, আজ 3 বছর হলো অন্য কারো সাথে তিশার বিয়ে হয়ে গেছে, আমি এখনও ওরে পুরোপুরি ভুলতে পারিনি। হয়তো এখন তিশার বাচ্চা আমাকে মামা ডাকার জন্য রেডি হচ্ছে। আব্বু আম্মু খুব জোরাজোরি করতেছে বিয়ে করার জন্য, আম্মুর ও বেশ বয়স হয়েছে, আমার বিয়েটা যেন এখন সময়ের দাবি, বান্ধববান্ধবরা ও খুব বুঝায় বিয়ে করার জন্য, আম্মু মাঝেমধ্যে বিয়ের জন্য খুব ইমোশনাল ব্ল্যাকমেইল করে। আমিও বুঝতাম বাসার রান্নাবান্নার জন্য হলেও একটা বউ দরকার। শেষমেশ আব্বু আম্মুর জোরাজোরিতে সময়ের দাবি মেনে নিতে বিয়ে করলাম, ভাবলাম আব্বু আম্মুর কাছে যে বুমা, আমার কাছে না হয় সে কাজের মেয়ে হয়ে থাকবে, সমস্যা কি? কিন্তু এখন বুঝতে পারলাম এই মেয়েটা আসলেই সমস্যা। এতক্ষণে গোসল করে মনের সুখে গুনগুন গান গেয়ে বাথরুম থেকে বের হচ্ছে। আমি খুব কঠিনভাবে চোখ রাঙানি দিয়ে বললাম, এই মেয়ে, আপনি সাজকালে গোসল করলেন কেন? মেয়েটা আমার চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে খুব স্বাভাবিকভাবেই বলল, আরে বোকা, গোসল করতে হয়, তুমিও গোসল করে এসো আমার টুনটুনি, যাও। আশা করি চলবে। আর পরের পর্বের অপেক্ষা করুন এবং সবাই 5 ওয়াক্ত নামাজ পড়। এখন আর লুঙ্গি পরে ঘুমোতে যাই না, ওই রাতের ঘটনার পর থেকে ভেবে নিয়েছি আর লুঙ্গি পরে ঘুমাবো না। বাসর রাতেই মেয়েটা এত নির্লজ্জ হয়ে যাবে আমি ভাবিনি। আজ সারাদিন বন্ধুদের সাথে বাহিরে আড্ডা দিয়ে রাত 9টায় বাসায় ফিরতেছি। বাড়িতে থাকলে নাদিয়ার সাথে একই রুমে থাকতে হবে, এটা আমার কাছে খুব অস্বস্তির একটা ব্যাপার। নাদিয়ার চোখে চোখ পড়লে আমি এখন বিব্রত বোধ করি। বাসর রাতের ঘটনার পর থেকে এমনটা হচ্ছে। আমার মাঝে মাঝে ইচ্ছে করে নাদিয়াকে গিয়ে জিজ্ঞেস করি বাসর রাতে কে আমার লুঙ্গি খুলেছিল, অথবা জিজ্ঞেস করি সেদিন সাজকালে কেন সে গোসল করেছিল। আজকে বাসায় গিয়ে কি জিজ্ঞেস করে ফেলব? না থাক, ওর সাথে কথা বাড়াতে ভালো লাগে না। আজকাল নাদিয়াকে আমার খুব হিংসে হয়, সারা বাড়িটা দিন দিন ওর দখলে চলে যাচ্ছে, আব্বু আম্মু সবাই এখন ওকে নিয়ে সারাক্ষণ মেতে থাকে। আম্মুর সাথে যখন নাদিয়াকে মাখামাখি করতে দেখি তখন আমার নিজেকে রোহিঙ্গা রোহিঙ্গা মনে হয়। রাত অনেক হয়েছে, দরজার সামনে এসে কলিং বেল বাজালাম। নাদিয়া দরজা খুলে দিল, ওর পরনে আজ সবুজ রঙের শাড়ি, লাল ব্লাউজ, চুলগুলো কোমরের বাজে এসে পড়েছে। দরজা খুলে যখন ও হেঁটে যাচ্ছে আমি তখন পিছন থেকে ওকে দেখছি। অপরূপ সুন্দর লাগছে মেয়েটাকে। আমার বউ এত সুন্দর ভাবতেই পারিনি। ইচ্ছে করছে ওর প্রেমে পড়ে যায়, কিন্তু ও সুন্দর হলে তাতে আমার কি? ওর রূপে মজে যাবার মতো ছেলে আমি না, আমার তিশা ও কম সুন্দর ছিল না। আব্বু আম্মুর খামখেয়ালে আমি তিশাকে হারিয়েছি। বাসায় ঢুকতেই আম্মু আব্বু বকা শুরু করল, কারণ নতুন বউ রেখে সারাদিন বাহিরে ছিলাম। কোনো কথা না বলেই আমি রুমে গিয়ে ঘাপটি মেরে বসে থাকলাম। কিছুক্ষণ পর নাদিয়া রুমে আসলো। গ্লাসে পানি ঢেলে একটু ন্যাকামি করে আমাকে বলল, পানি চলবে? আমার যথেষ্ট পানির পিপাসা থাকার পর ও বললাম, আমি কি বলছি পানি লাগবে, আগ বাড়িয়ে কোনো কিছু করবা না গি। আমার কথা শুনে নাদিয়ার হাসি খুশি মুখটা নিমিষেই মলিন হয়ে গেল। পানির গ্লাস রেখে চলে গেল রান্নাঘরে। আম্মু খাবার টেবিলে ডাকল, চলে গেলাম খাবার টেবিলে। আব্বু আম্মু খাবার খাচ্ছে আর নাদিয়ার রান্নার প্রশংসা করতেছে। রান্না আসলেই খুব ভালো হয়েছে, তারপরও আমি চুপচাপ খেয়ে রুমে গিয়ে এসে শুয়ে পড়লাম। পরনে জিন্সের প্যান্ট, নিশ্চিন্তে ঘুমোতে পারবো। আজ খুব মাথা ব্যথা করতেছে, তাড়াতাড়ি ঘুমোতে পারলেই হয়, বিছানায় গা হেলিয়ে দিলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম কে জানি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নির্লজ্জ মেয়ে নাদিয়া ছাড়া আর কেউ না, কিন্তু মাথা ব্যথার সময় মাথায় হাত বুলানো খারাপ না, আমার ভালোই লাগতেছে। ভালো লাগাকে প্রশ্রয় না দিয়ে আমি বললাম, এই মেয়ে, তোমাকে না একবার না করলাম আমাকে স্পর্শ করবা না, যাও ফ্লোরে গিয়ে ঘুমাও, না হয় আমি ফ্লোরে গিয়ে ঘুমাবো গো। নাদিয়া ফ্লোরে চলে গেল ঘুমোতে। কিছুক্ষণ পর আবিষ্কার করলাম কে জানি কাঁদতেছে, খেয়াল করে দেখলাম নাদিয়া বালিশে মুখ চেপে কাঁদতেছে। বুঝতেছি না কি করব, নাদিয়ার সাথে কি বেশি করে ফেলছি? কাঁদতেছে কেন, আমার কি করা উচিত, কি করব? ওকে কি জিজ্ঞেস করব কাঁদছ কেন? অথবা ওর পাশে বসে একটু গল্প করব? না, এসব করা যাবে না। হঠাৎ আমার মাথায় আইডিয়া আসলো, মেসেজে কথা বলি। নাম্বারটা আম্মু বিয়ের আগে ফটোর নিচে লিখে দিয়েছিল। ফটো বের করে মেসেজ দিলাম, কাঁদতেছ কেন? কিছুক্ষণ পর মেসেজ আসলো, 100 বার কাঁদব, আপনি আমার সাথে এমন করেন কেন, আমার দোষটা কি শুনি? আপনি কি জানেন রাসূলুল্লাহ সাক বলেন যে নারী 5 ওয়াক্ত নামায় আদায় করে, রমজান মাসের রোয়া রাখে, লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর অনুগত থাকে, তাকে বলা হবে, তুমি যে দরজা দিয়ে চাও জান্নাতে প্রবেশ কর। মুসনাদে আহমদ।
আমি তো আপনার সেবা করতেই চাই, কিন্তু আপনি তো আমাকে সহায় করতে পারেন না। আরও জানেন, কোরআন এ পড়েছিলাম, আল্লাহ তাআলা তা ঘোষণা করেন, তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। সূরা বাকারা, আয়াত 187। আমার খুব ইচ্ছা ছিল স্বামীকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসব, কিন্তু আপনি আমাকে পছন্দ করেন না। আচ্ছা, আমাকে পছন্দ না হলে বিয়ের আগে না করে দিতে পারতেন গু। সত্যিই তো নাদিয়ার দোষ কি? আমি ওর এই প্রশ্ন এড়িয়ে গিয়ে মেসেজ দিলাম, আপনি কি আমাকে পছন্দ করে বিয়েতে রাজি হয়েছিলেন? বিয়ের আগে আপনার ফটো দেখেছিলাম, ফটো দেখার পর থেকে আপনাকে শুধু পছন্দ না, খুব ভালোবাসি। জানেন আপনি দেখতে কত সুদর্শন একটা ছেলে, একদম আমার স্বপ্নের রাজকুমার। আপনার চুলগুলো অনেক সুন্দর, আপনার চেহারায় কেমন জানি একটা মায়া আছে। আমি না বিয়ের আগে আপনার ফটো দেখে স্বপ্ন দেখতাম আপনার বুকে মাথা রেখে ঘুমাবো গু। মেসেজের আর রিপ্লে দিলাম না, কারণ নাদিয়া আমাকে ধীরে ধীরে দরবল করে ফেলতেছ। রিপ্লে না পেয়ে এরই মধ্যে নাদিয়া কয়েকটা মেসেজ দিল, রিপ্লে দাও না কেন, কী হলো মিস্টার, হ্যালো হ্যালো গু। কোনো রিপ্লে না দিয়ে ওর বিপরীত দিকে মুখ করে আমি শুয়ে পড়লাম। এতক্ষণে হয়তো ঘুমিয়ে গেছে নাদিয়া। ঘুমিয়ে ঘুমিয়ে কেন জানি ওকে দেখতে ইচ্ছে করতেছে। রুমে হালকা আলো, উপরে ইলেকট্রনিক ফ্যান ঘুরছে, আমি দেখতে পাচ্ছি ঘুমন্ত নাদিয়াকে। ঘুমন্ত অবস্থায় নাদিয়াকে আরও বেশি সুন্দরী দেখাচ্ছে। হুমায়ুন আহমেদ বলেছিলেন, যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সে নারী প্রকৃত সুন্দরী গো। নাদিয়া বোধহয় হুমায়ুন আহমেদের সেই প্রকৃত সুন্দরী। ফ্যানের বাতাসে নাদিয়ার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চুলের জন্য মুখটা আর ভালো করে দেখা যাচ্ছে না। ইচ্ছে করতেছে গিয়ে ওর চুলগুলো একটু সরিয়ে আসি। যাব না কি? কিন্তু ও যদি বুঝে ফেলে? না থাক, আমি বরং এভাবেই দেখি। দেখতে দেখতে হঠাৎ ঘুম চলে আসলো। সকালবেলা ঘুম ভাঙল নাদিয়ার কোরআন তিলাওয়াত শুনে। খুব উচ্চস্বরে তিলাওয়াত করছে না, গুনগুন আওয়াজ করে। আমার আবার একটুতে ঘুম ভেঙে যায়। তিলাওয়াত শেষ করে নাদিয়া রান্নাঘরে চলে গেল, কিন্তু আমার মশারি কে খুলবে? আমার মশারি টাঙাতে বা খুলতে যত আলসেমি, বিয়ের আগে না হয় আম্মু খুলতেন, এখনও কি আম্মুকে বলবো মশারি খুলতে? কিন্তু বউ রেখে আম্মুকে বললে আম্মু কি মনে করবে? তার চেয়ে বরং নাদিয়াকে মেসেজ দিয়ে বলি মশারি খুলে দিতে। মেসেজ দিলাম, নাদিয়া মশারিটা একটু খুলে দিতে পারবে? নাদিয়া রিপ্লে দিল, অবশ্যই না গি। আমি প্রশ্ন করলাম, কেন খুলবে না? কারণ বিয়ের এতদিন হয়ে গেল অথচ যে বর এখনও আমাকে সেলোয়ার কামিজের গিট্টু খুলে দেবার কথা বলে না, আমি তার মশারির গিট্টু খুলে দিতে বাধ্য নই। আমার বয়ে গেছে আপনার মশারি টাঙিয়ে আর খুলে দিতে গু। আপনারা যাই বলেন, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। যারা এই কথাটা বুঝতে পেরে মেনে চলে তারাই সুখের সাথে শান্তি নিয়ে বেঁচে আছে।